ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি বিষয়টা আমাদের পেইড ব্যাচে কীভাবে পড়ানো হবে তা তুমি বুঝতে পারবে আজকের এই ক্লাসটি করার পর, এবং এরপরে তুমি সিদ্ধান্ত নিবে যে আমাদের চ্যাম্পিয়ন কোর্সে তুমি ভর্তি হবো কিনা। ইংরেজির একটি ডেমো ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সিয়ামুল আলী, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের যে ইংরেজি প্রশ্নটা রয়েছে সেটা সলভ করব, যাতে তোমরা বুঝতে পারো যে ইংরেজি প্রশ্নটা কোন জায়গা থেকে আসে, কতটা ট্রিকি হয় এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এগুলোকে সমাধান করতে হয়। কথা না বাড়িয়ে আমরা মূল পড়াশোনা চলে যাচ্ছি। দেখো, প্রথমে যে প্রশ্নটা ছিল, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট মেনু। আচ্ছা, তোমাদেরকে আমি একটু বলে রাখি, আমাদের এই যে প্রথম প্রশ্নটা, এটা এসেছিল আমাদের ইংরেজি প্রথম পত্রের একটা গল্প ছিল, যার নাম ছিল দ্য লাঞ্চন। উইলিয়াম সমারসেট মমন লেখা একটা গল্প ছিল এটি। সো আমি যে বারবার তোমাদেরকে বলি যে ইংরেজি প্রথম পত্রটা আমাদেরকে পড়তে হবে, তার একটা প্রমাণ তোমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে গিয়েছো। আচ্ছা, আমরা প্রশ্নটা একটু সলভ করা শুরু করে দেখো। আমাদের এ নাম্বারে রয়েছে অ্যান্ড ওয়াজ দ্যাট আ মাটন চপ। এখন এই এ নাম্বারটা আমাদের কেন ভুল, খেয়াল করো। আমাদের এখানে ওয়াজ হচ্ছে ভার্ব এবং দ্যাট হচ্ছে সাবজেক্ট। মনে রাখতে হবে আমাদের এখানে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ চিপেস্ট মেনু, এরপরে কিন্তু অ্যান্ড দ্বারা আরেকটা ক্লোজ শুরু হয়ে গিয়েছে। সো ক্লোজের পরে অ্যাজার্টিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্টটা আগে বসবে, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব বসবে। তবে আমাদের এই এ নাম্বারে দেখো, এখানে কিন্তু আমাদের এই সাবজেক্টের আগেই ভার্ব চলে এসেছে, অর্থাৎ এটা উল্টা হওয়ার কথা ছিল, এই কারণে আমাদের এ নাম্বারটাও ভুল। এবার বি নাম্বার যে অপশনটা দেখো আছে ওয়াজ আ মাটন চপ। আচ্ছা, একটা ব্যাপার একটু খেয়াল করো তো, ওয়াজ তো আমাদের এখানে ভার্ব আছে, কিন্তু আমাদের সাবজেক্ট কোথায়? এই ওয়াজ ভার্বের তো একটা সাবজেক্ট লাগবে। মনে রাখবে পৃথিবীতে প্রত্যেকটা ফাইনাইট ভার্বের একটা করে সাবজেক্ট থাকতে হবে। ঠিক একইভাবে আমরা উল্টাভাবে বলতে পারি যে প্রত্যেকটা সাবজেক্টের একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখন দেখো আমাদের যে ওয়াজ ভার্বটা রয়েছে, এর কিন্তু কোনো কি নাই, সাবজেক্ট নাই, সেজন্য আমাদের বি নাম্বারটা এখানে ভুল। দ্যাট ওয়াজ আ মাটন চপ, ডি নাম্বারটা খেয়াল করো, দ্যাট ওয়াজ আ মাটন চপ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট মেনু, এটা একটা ক্লোজ, এবং দ্যাট ওয়াজ এ মাটন চপ, এটা আরেকটা ক্লোজ। এই দুইটা ক্লোজের মাঝখানে আমাদেরকে একটা কনজাংশন অবশ্যই থাকতে হবে। এখানে কিন্তু কোনো কনজাংশন নাই, সেজন্য ডি নাম্বারটা ভুল। এবার সি নাম্বারটা আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাই, অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। দেখো একদম পারফেক্ট একটা সেন্টেন্স। আমাদের এখানে কনজাংশন রয়েছে এবং তারপরে সাবজেক্ট দ্যাট রয়েছে, ভার্ব রয়েছে, এরপর হচ্ছে আমাদের অবজেক্ট রয়েছে। সো এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। সো বুঝতেই পারছো যে প্রশ্নগুলো ঠিক কতটা ট্রিকি হয়। নাম্বার 2 খেয়াল করো, হাউ মেনি টাইমস গ্যাপ ইউ বিন অ্যাব্রোড। আচ্ছা, অ্যাব্রোড মানে হচ্ছে দেশের বাইরে। এখন বলার চেষ্টা করা হচ্ছে তুমি কতবার বিদেশে গিয়েছো, কতবার বিদেশে গিয়েছো। এখন একটা ব্যাপার খেয়াল করবা, এখানে কিন্তু বিন গন ইউজ না করে আমরা বিন ইউজ করছি। ব্যাপারটা খেয়াল করেছো? হ্যাভ ইউ গন কিন্তু আমরা বলি নাই, বিন বলেছি। এখন এই বিনটা আমরা কখন ইউজ করি? যখন কেউ কোথাও গিয়ে আবার ফেরত আসে, এরকম বোঝাতে আমরা বিন ইউজ করি। অর্থাৎ বলার চেষ্টা করা হচ্ছে তুমি কতবার বাইরে গিয়ে এসেছো, মানে তুমি কতবার বাইরে গিয়েছিল, এখন পর্যন্ত কতবার বাইরে গিয়েছো তুমি, সেটা বোঝানোর ট্রাই করা হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্সটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে দেখো আমাদের হ্যাভ, হ্যাড, ডিড, ওয়্যার রয়েছে। তো তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ বসে। তাহলে এখানে দেখো যেহেতু আমাদের ইউ রয়েছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের সাথে কে বসবে? হ্যাভ বসবে। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে এ। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের এ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদেরকে কিন্তু টেন্সটা খুব ভালোভাবে পারতে হবে। হাউ ডাজ জাঙ্ক ফুড গ্যাপ ফ্রম ফাস্ট ফুড। বলা হচ্ছে ডিফারেন্স, ডিফার। একটা ব্যাপার খেয়াল করো, এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড থেকে ফাস্ট ফুডটা কীভাবে ডিফার করে বা ভেরি করে বা আলাদা হয় বা ভিন্ন বা পৃথক হয়। তাহলে এখানে আমাদের ডাজ রয়েছে অক্সিলারি ভার্ব। এই বাক্যে একটা জিনিস নাই, খেয়াল করছো? সেটা হচ্ছে একটা ভার্ব নাই। সো আমাদেরকে এই 4টা সেন্টেন্স ওয়ার্ডের ভিতরে ভার্ব যে ওয়ার্ডটা রয়েছে তাকে বেছে নিতে হবে। এখানে দেখো ডিফারেন্ট আমাদের ভার্ব না, আমাদের ডিফারেন্স হচ্ছে আমাদের নাউন। এরপর আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে ডিফার হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড। ওকে, যারা সি ইউনিট বা ব্যবসা শিক্ষা শিক্ষার্থী রয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে আমাদের বাংলার ক্লাস হবে 40টি, ইংরেজি 40টা, হিসাব বিজ্ঞান 30টা, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা হবে 30টা, ফিনান্স 30টা, মার্কেটিং 30টা, এই মোট 200টা ক্লাস। এগুলো হচ্ছে সলিড ক্লাস। এই ক্লাসের বাইরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সলভ ক্লাস। অর্থাৎ তোমার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমরা আমাদের সলভ ক্লাসের মাধ্যমে তোমাকে সেটা বুঝিয়ে দেবো। আমাদের এখানে মডেল টেস্ট থাকছে 20টা মডেল টেস্ট। এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এগুলোর পাশাপাশি আমাদের ক্লাস টেস্ট এবং হচ্ছে উইকলি টেস্টও থাকবে, যাতে তোমার প্রিপারেশনে কোনোভাবে কোনো ঘাটতি না পড়ে।
আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র 2500 টাকা। এখানে তোমাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াবো। এতদিন পর্যন্ত তোমাদের কোর্স ফি মাত্র 2500 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, একবারের বেশি তোমাকে আর পেমেন্ট করতে হবে না। যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা হচ্ছে এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে একটু যোগাযোগ করবে। যারা বি ইউনিটে রয়েছে তোমাদের বেলা একই কথা প্রযোজ্য, সব নিয়ম সেম। তোমাদের বেলা এখানে হচ্ছে জাস্ট বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপরে মোট 120টা ক্লাস নেওয়া হবে। যারা ভর্তি হতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এবার আমরা পরবর্তী প্রশ্নটা একটু যদি খেয়াল করি, 4 নম্বর যে প্রশ্নটা, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম 400 কম্পিটিটর্স। আচ্ছা, বলা হচ্ছে তাকে সিলেক্ট করা হয়েছিল 400 কম্পিটিটর বা 400 জন প্রতিযোগীর মধ্যখান থেকে। এখন দেখো আমাদের এখানে এবং, টুয়ার্ড, বিটুইন, নিয়ার রয়েছে, মধ্য থেকে। তাহলে এখানে আমরা বিটুইন অথবা এবং এই দুইটা প্রিপোজিশনের একটাকে আমরা ইউজ করব। তোমাকে মনে রাখতে হবে যখন দুজন ব্যক্তি বা বস্তুর মাধ্যমে কোনো বিষয়কে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা বিটুইনকে ইউজ করব, আর বিষয়টা যখন অনেক ব্যক্তির সেখানে আমরা হচ্ছে এমনকি ইউজ করব। তো এখানে যেহেতু অনেকজন ব্যক্তি, 400 জন কম্পিটিটর, সো খুব সহজভাবে এখানে হবে হচ্ছে আমাদের এবং। তাহলে তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো কিন্তু খুব ডিপ থেকে আসে না, একেবারে বেসিক বা রুট লেভেল থেকে আসে। এবার দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল গেভ দ্য লাস্ট 5 ইয়ার্স। বলা হচ্ছে তিনি গত 5 বছর ধরে এই কলেজের, এই স্কুলের প্রিন্সিপাল। তো এখানে ডিউরিং, সিন্স, ফর, টু, কোনটা হবে? গত 5 বছর ধরে। এখানে একটা ব্যাপার রয়েছে, খেয়াল করো, আমাদের সিন্স এবং ফর এই দুটা ব্যবহার নিয়ে আমরা সবাই কিন্তু একটু কনফিউজ থাকি যে কখন সিন্স বসবে কখন ফর বসবে। মনে রাখবা, যখন একটা ডিউরেশন অফ টাইমকে বোঝাবে, সময়ের ব্যাপ্তিকালকে বোঝাবে, তখন আমরা হচ্ছে ফর ইউজ করব। আর যখন কোনো একটা পয়েন্ট অফ টাইম বা কোন সময় থেকে শুরু হয়েছে ওই পয়েন্টটাকে ইন্ডিকেট করবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে সিন্সকে বসাবো। তো এখানে বলা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স, 5 বছর ধরে, এটা কিন্তু একটা ডিউরেশন, ঠিক আছে? আমি কিন্তু বলি না যে 1900 এত সাল থেকে বা 2010 সাল থেকে। যদি আমি বলতাম যে 2010 সাল থেকে একটা পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করতাম, সেক্ষেত্রে সিন্স হতো। বাট যেহেতু একটা ডিউরেশন অফ টাইম, যে 5 বছর, 7 বছর, এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে ফর। তাহলে হবে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। তারপর চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কোনটা সঠিক হবে এটা আমাদেরকে বেছে নিতে হবে। প্রিটিলি, প্রিটিফাই, প্রিটি, প্রিটিয়ার। একটা ব্যাপার একটু তোমরা খেয়াল করো, এই প্রিটি হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী করে? কারো দোষ, গুণ, রূপ, সৌন্দর্যগুলো প্রকাশ করে। তাহলে প্রিটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াইকে যুক্ত করব তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর নাউনের সাথে যখন আমরা এলওয়াইকে যুক্ত করব তখন সেটা হয়ে যাবে কি আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি বলি যে মাদার, মাদারের সাথে যখন আমি এলওয়াইকে যুক্ত করলাম মাদারলি, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু প্রিটি একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আমি এলওয়াইকে যুক্ত করি তখন সেটা হয়ে যাবে কি একটা অ্যাডভার্ব। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে প্রিটিলি। 3 নম্বর যেটা প্রিটিফাই রয়েছে এটা হচ্ছে আমাদের একটা ভার্ব। এই যে FY ফাই থাকলে সেটা কী হবে? ভার্ব। যেমন ধরো ভেরিফাই, সিগনিফাই, প্রিটিফাই, এগুলো হচ্ছে সব ভার্ব। ওকে, 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। এখানে একটা ব্যাপার একটু খেয়াল করো, আমরা এতক্ষণ কিন্তু যেই প্রশ্নগুলো পেয়েছি সবগুলো মোটামুটি গ্রামার পার্ট থেকে ছিল। এখন কিন্তু আমরা যে প্রশ্নটা দেখলাম এটা মেমোরাইজিং পার্ট থেকে। সো সেই জন্য তোমাদেরকে বলি, আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচতে যে শিটগুলো রয়েছে মেমোরাইজিং পার্টের, স্পেশালি প্রেপোজিশনের, এগুলো এত চমৎকারভাবে আমি তৈরি করেছি, যেগুলো পড়ার পরে একেবারে নুব একটা স্টুডেন্ট যে কিচ্ছু পারতো না, সেও মোটামুটি অন্তত একটা কনফিডেন্স পাবে যে না, প্রেপোজিশনটা আমি অ্যাটলিস্ট এখন পারবো, মোটামুটি হলেও পারবো। আর যে মোটামুটি পারতো সে আরও ভালো পারবে। তাহলে একটু দেখো এখানে অ্যানসিয়েন্টের অ্যান্টোনিমটা কী হবে? কন্টেম্পোরারি, হিস্টোরিক, আর্কাইভ, অ্যান্টিকুয়েটেড। আচ্ছা, অ্যানসিয়েন্ট মানে কি? খুব প্রাচীন বা পুরাতন। এর অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তাহলে দেখো, হিস্টোরিক মানে ঐতিহাসিক, পুরাতন, অ্যান্টিকুয়েটেড মানে হচ্ছে খুবই পুরাতন, আর্কাইভ মানে একদম প্রাচীন, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক বা যা বর্তমানে চলছে। তাহলে সঠিক আনসার হবে এখানে কন্টেম্পোরারি। অ্যানসিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে কন্টেম্পোরারি। নাম্বার 8 দেখো, হোয়াট ইজ আ সিনোনিম অফ এনিমোসিটি। এনিমোসিটির সিনোনিমটা কি? এর প্রতিশব্দ কি? সমার্থক শব্দ কি? অ্যানমিটি, অ্যামিটি, হারমোনি, সিরেনিটি। দেখো, এই হারমোনি, সিরেনিটি, অ্যামিটি এদের সবগুলির অর্থ হচ্ছে মিত্রতা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এরকম। এখানে এই অ্যানমিটির মানে হচ্ছে শত্রুতা, অ্যানিমোসিটির মানে শত্রুতা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অ্যানমিটি। এগুলো জাস্ট মুখস্থের বিষয়, এখানে আসলে বেশি এক্সপ্লেন করার কিছু নেই আমার। চুজ দ্য কারেক্ট অপশন। হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। খাবার বা খাদ্য পূর্ণিমার লাইফস্টাইলকে কীভাবে এফেক্ট করে? আমাদের মূল বাংলা বাক্য ছিল এইটা। এখন এর সঠিক অনুবাদটা কী হবে তোমরা একটু জাস্ট খেয়াল করো।
হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এই বি নম্বরে দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। একে তো এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই, আর দ্বিতীয় ভুলটা হচ্ছে এখানে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় অলওয়েজ এ ডাব্লিউএস কোশ্চেনের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। এর কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, সো বি নাম্বারটা এখানে আমাদের ভুল। তারপর দেখো হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট, হাউ ওয়াজ দ্য ফুড এফেক্ট, এখানে কিন্তু এটা কোনোভাবেই সঠিক না, কারণ তারা এটাকে পেসিভ ভয়েস করে দিয়েছে, এটা কিন্তু আমাদের পেসিভ ভয়েস হবে না। এরপর হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, আর আরেকটা রয়েছে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, দুটো এক। এখন পার্থক্যটা হচ্ছে এইখানে এফেক্টের বানানটা হচ্ছে ই দিয়ে, আর এইখানে এফেক্টের বানানটা শুরু করা হচ্ছে এ দিয়ে। দেখো দুইটা একই, দুইটা এফেক্ট, একটা বানান এ দিয়ে শুরু, আরেকটার বানান ই দিয়ে শুরু। এ দিয়ে যে এফেক্টটা শুরু হয় সেটা হয় আমাদের ভার্ব, আর ই দিয়ে যে এফেক্টটা শুরু হচ্ছে এটা কিন্তু আমাদের ভার্ব না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা, কারণ আমাদের এখানে অক্সিলারি ভার্বের পরে কি দরকার, একটা মেন ভার্ব দরকার। মেন ভার্বটা কোথায় রয়েছে, প্রথম সেন্টেন্স, তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে এ। তারপর আমাদের যে প্রশ্নটা হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, এখানে কোন শব্দটাকে ভুল বানানে লেখা হয়েছে, আমার আসলে বলার কিছুই নাই, এটা সম্পূর্ণ মুখস্থের একটা বিষয়। রিসিভ, রিসেস, রিসেন্ট, রিসিভড, এখানে ভুল হয়েছে আমাদের বি নাম্বারটা, তাহলে সঠিক অ্যান্সার হবে কি বি। নাম্বার 11 দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট। এটা সবচেয়ে চমৎকার একটা প্রশ্ন, এজন্য যে এখানে কোনো এক্সক্লেমেটরি চিহ্ন নাই, তারপরে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিভাবে তুমি বুঝবা? এটা কিন্তু অনেকেই পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, তোমাদের সিনিয়র ব্যাচ যারা রয়েছে। তাহলে দেখো ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, দিস ইজ নট হোয়াট আই মেড, হি স্টাডিড হার্ড yet he could not pass the exam, do you know where the playful penguins live। দেখো কোনো একটা বাক্যে কি আমাদের এখানে কোনো এক্সক্লেমেটরি চিহ্ন আছে নাই, তো এখন আমি কিভাবে বুঝবো? ওয়েল নাইস একটা ট্রিক রয়েছে এটার জন্য। যদি আমরা দেখি যে বাক্যের শুরুতে কোনো ওয়ার্ড রয়েছে এবং সেই ওয়ার্ডটা বিচ্ছিন্ন কোনো একটা কমা দিয়ে, এটা মনে রাখবা, এ ওয়েল, ওয়াও, ও, এই টাইপ যে ওয়ার্ডগুলো আছে, যখন কমা দ্বারা তারা বিচ্ছিন্ন থাকবে, থাকার পরেও যদিও ওই বাক্যটা স্ট্রাকচারালি কাঠামোগতভাবে সে হচ্ছে অ্যাজার্টিভ, কিন্তু তার ভাবগত দিক থেকে সে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সো এখানে সঠিক অ্যান্সার হবে এ, ওয়েল ইটস টাইম টু সে গুড বাই। চমৎকার না ব্যাপারটা? সো আমাদের ডিউ চ্যাম্পিয়ন পেছে কিন্তু এভাবে এই খুঁটিনাটির যে বিষয়গুলো, একেবারে ছোটো 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 বিষয়গুলো যেগুলো সবার নজর এড়িয়ে যায়, এই বিষয়গুলো সব তোমাদেরকে ইনশাআল্লাহ আমরা পড়াবো। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স 12 নম্বরটা, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, আমি 2 জোড়া ট্রাউজার্স কিনেছিলাম, এখানে হতে 2 পেয়ার্স, যেহেতু 2 জোড়া এখানে একটা অ্যাস যুক্ত হতো, সেজন্য আমাদের এই নাম্বারটা ভুল। তারপরে দেখো কুড ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস, অ্যাডভাইস হচ্ছে একটা নন কাউন্ট নাউন, যেটাকে কাউন্ট করা যায় না, সো এখানে অ্যাডভাইসেস হবে না, এটা আমাদের ভুল। তারপর দেখো আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, আমি কবিতার ব্যাপারে, আমি ঘোড়ার ব্যাপারে একটি কবিতা পড়েছিলাম। এখন দেখো পোয়েট্রি মানে হচ্ছে একটা কাব্য যেখানে অনেকগুলো কবিতা থাকবে, কিন্তু আমি এখানে একটা ঘোড়ার ব্যাপারে পড়েছিলাম, তার মানে এটা কিন্তু কি একটা কবিতা হবে, তাহলে এখানে সঠিক হইতো পোয়েম, আই রিড আ পোয়েম অ্যাবাউট এ হর্স, এটা হইতে পারতো, সেজন্য আমাদের সি নম্বরটা ভুল। লাস্ট যে অপশনটা হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একেবারে ফেমাস ওয়ার্কসগুলোর ভিতরে অন্যতম। ওয়ার্কস মানে হচ্ছে এখানে কোনো সাহিত্যকর্মকে বোঝাচ্ছে, গতানুগতিক কাজ করা না, তো সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের ডি। এরপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নটা সবাই ভুল করেছে, ইভেন অনেক বইয়ে এটার অ্যান্সার ভুল দেওয়া আছে, অনেক কোচিংয়ের শিক্ষকরা এটাকে ভুল পড়িয়েছে, কিন্তু আমি তোমাকে সঠিকটা বলে দিচ্ছি। দেখো সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সবাই এটা দিয়েছিল যে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে মডার্ন গ্রামার অনুসারে এই বাক্যটা ভুল। এক্সারসাইজ কি কোনোদিন কি কাউন্ট করা যায়? ব্যায়াম কি কাউন্টেবল নাউন? তাহলে তুমি এখানে এটা কেন বসাবা? সো যত জায়গায় তুমি এটাকে দেখবা দ্যাটস মানে একেবারে কমপ্লিটলি রং, তাহলে এখানে আমাদের এই নাম্বারটা ভুল হবে, যদিও সব বই এটাকে সঠিক লেখা, কিন্তু আসলে এটা ভুল। এবার সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এটা এমনিতে ভুল, আর টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সঠিক অ্যান্সারটা হতো টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। আচ্ছা এখানে এটা ভুলে এসেছে, মূল বাক্যে এটা আমাদের ছিল না পরীক্ষায়, তাহলে সঠিক অ্যান্সার হবে টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। তোমাকে এটা বলতে হবে সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ বা টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, এটাও আমাদের সঠিক বাক্যটা। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন এ টেরিবল বিউটি ইজ বর্ন, একটা ব্যাপার খেয়াল করো, এই ফিগার অফ স্পিচ এটা আবার কি জিনিস? এটা একেবারে নতুন একটা টপিক, যেটা এইচএসসি ছিল না কিন্তু এডমিশনে আছে আমাদের চ্যাম্পিয়ন ব্যাচে। এরকম যতগুলো বিষয় রয়েছে তোমাদের এইচএসসি সিলেবাসের বাইরে সবগুলো বিষয় পড়ানো হবে। আচ্ছা এ টেরিবল বিউটি, বিউটি সে আবার টেরিবল, দুটো একেবারে পরস্পর বিরোধী ধারণা না? বিউটি বা সৌন্দর্য কি কোনোদিন টেরিবল বা ভয়ানক হয়? হয় না। সাহিত্যে একটা ভাব এরকম এখানে প্রকাশ করা হয়েছে যে ভয়ানক সৌন্দর্য, যখন পরস্পর বিরোধী দুটো ভাবকে একসাথে প্রকাশ করব, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে
অক্সিমোরন। তাহলে এখানে আচ্ছা সঠিক অ্যান্সার হবে এখানে আমাদের অক্সিমোরন। একেবারে শেষ যে প্রশ্নটা, ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। এখন আমাকে বলা হচ্ছে এটা কোন ধরনের বাক্য, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ডিক্লারেটিভ, এক্সক্লেমেটরি। দেখো এটা একেবারে ছোটো বাচ্চাকালের একটা প্রশ্ন আসছে, এই যাবতীয় যে প্রশ্নগুলো আসবে আশা করি মোটামুটি সবাই পারবে, কিন্তু মূল পার্থক্যটা হবে কোন জায়গায়, ওই যে সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ, এই ধরনের যে প্রশ্নগুলো আছে মূল পার্থক্যটা হবে কিন্তু তোমার ওইখানে ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, এই ধরনের যে প্রশ্নগুলো আছে ডিফারেন্সটা তৈরি হবে এখানে গিয়ে, আর আমরা ওই বিষয়গুলোর উপরই ভালোভাবে জোর দেবো। এটা সঠিক অ্যান্সার হবে ডিক্লারেটিভ। তোমরা জানো অ্যাজার্টিভ বা ডিক্লারেটিভ একই কথা, সঠিক অ্যান্সার হবে কি ডিক্লারেটিভ। তো আশা করি তোমরা সবাই পড়াটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি কেউ কোনো প্রশ্ন বুঝতে না পারো সেটা আমাকে জানাবে, আর আগামী ক্লাসটা তোমরা কোন টপিকের উপর চাচ্ছ সেটা আমাকে জানাবে। সবার জন্য শুভকামনা রইল, দেখা হচ্ছে ডিউ চ্যাম্পিয়ন কোর্সের ক্লাসে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।